দ্য স্টোরি অফ অ্যান আওয়ার বাই কেট চপিন। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে এর আগে তোমাদের র্যাপিড রিডার নামে যে টেক্সটটি ছিল সেটা থেকে 3টি গল্প দেওয়া ছিল, ম্যাকবেথ, ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট। পরে তার সাথে আরো দুটো গল্প সংযোজন করা হয়, তারই একটা হচ্ছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার বাই কেট চপিন, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। লাইন বাই লাইন টেক্সটে যাওয়ার আগে আমরা গল্পের টাইটেল সম্পর্কে এবং রাইটার সম্পর্কে কিছু জেনে নেব। দ্য স্টোরি অফ অ্যান আওয়ার এর রাইটার হলো কেট চপিন। কেট চপিন হলেন একজন আমেরিকান নভেলিস্ট এবং শর্ট স্টোরি রাইটার। তিনি জন্মেছিলেন 1850 এবং তিনি মারা যান 1904-এ। তার এই দ্য স্টোরি অফ অ্যান আওয়ার এই গল্পটির মাধ্যমে তিনি তৎকালীন সমাজের মানে ঊনবিংশ শতাব্দীর আমেরিকান হাউসওয়াইফদের অবস্থা কি ছিল সেটা তিনি তুলে ধরেন। যে তৎকালীন সমাজে উইমেনরা যে নিজের ইচ্ছে কোনো কিছু করতে পারতো না, তাদেরকে সবসময় মেনদের ইচ্ছে মতো চলতে হতো, আইদার তাদের ফ্যামিলি অর তাদের হাজবেন্ডের ইচ্ছে সবকিছু করতে হতো। তারা যে ফ্রিলি কোনো কিছু নিজেদের ইচ্ছে মতো জীবনযাপন করতে পারতো না, সেটাই তুলে ধরা হয়েছে এই গল্পের মাধ্যমে। সেটা যখন আমি তোমাদেরকে গল্পের পুরো প্লটটা বলবো তখন ভালোভাবে বুঝতে পারবে। যাই হোক, এই গল্পটি তৎকালীন কন্ট্রোভার্সিয়াল গল্প হিসেবে পরিচিত ছিল, যেটা কিনা তিনি লিখেছিলেন 19শে এপ্রিল 1894 সালে। এই গল্পটি কিন্তু প্রথমে পাবলিশ হয়েছিল ভগ ম্যাগাজিনে, VOUGE ভগ ম্যাগাজিনে 1894 সালে। তখন কিন্তু গল্পের নাম দ্য স্টোরি অফ অ্যান আওয়ার ছিল না, তখন ছিল গল্পের নাম দ্য ড্রিম অফ অ্যান আওয়ার। পরের বছর মানে 1895 সালে এই গল্পটি আবার রিপ্রিন্ট হয়ে প্রকাশিত হয় ইন সেন্ট লুইস লাইফে। তখন এর নাম হয় দ্য স্টোরি অফ আওয়ার। এই গল্পে মূলত 4টি ক্যারেক্টারকে আমরা দেখতে পাবো। লুইস ম্যালার্ড, LOUISE, লুইস ম্যালার্ড গল্পের যে মেইন প্রোটাগনিস্ট মানে হচ্ছে এই গল্পের মুখ্য চরিত্র, যার সব থেকে বেশি রোল রয়েছে। তার হাজবেন্ড ব্রেন্টলি, তাহলে লুইস ম্যালার্ড, তার হাজবেন্ড ব্রেন্টলি ম্যালার্ড, লুইসের বোন জোসেফিন এবং ব্রেন্টলির ফ্রেন্ড রিচার্ড। এই 4 জনকে আমরা এই গল্পের চরিত্র হিসেবে পাবো। টাইটেলটা দেখে আমরা বুঝতে পারছি এখানে বলা হয়েছে দ্য স্টোরি, একটা গল্প, অফ অ্যান আওয়ার, 1 ঘন্টার একটা গল্প। এই 1 ঘন্টাটা, এই অ্যান আওয়ার, এই আওয়ারটা কোন আওয়ারকে রিপ্রেজেন্ট করছে? এটা সেই 1 ঘন্টাটাকে নির্দেশ করছে যখন লুইস ম্যালার্ড, যে কিনা হার্টের দিক থেকে খুব দুর্বল ছিল, সে তার হাজবেন্ডের মৃত্যুর খবর শুনতে পায় এবং কিছুক্ষণ পরে সে জানতে পারে না, তার হাজবেন্ড আদৌ মারা যায়নি, সে জীবিত আছে। এই গল্পটা ঠিক ওই সময়টাকে নির্দেশ করছে যেই সময়টায় প্রথমে তিনি খবর পেয়েছিলেন হাজবেন্ড মারা গিয়েছে, কিন্তু পরে তিনি দেখেন না, হাজবেন্ড মারা যায়নি। সেই টাইমটাকে এখানে অ্যান আওয়ার বলা হয়েছে। মিসেস লুইস ম্যালার হার্টের দিক থেকে খুব দুর্বল ছিলেন। তো একদিন তিনি যখন বাড়িতে রয়েছেন, সঙ্গে তার বোন জোসেফিন রয়েছেন, সেই সময় হঠাৎ করে রিচার্ডস মানে তার হাজবেন্ডের বন্ধু, যে একটি নিউজ পেপারের অফিসে কাজ করে, সে এসে জানায় যে একটা ট্রেন অ্যাক্সিডেন্টে ব্রেন্টলি মারা গিয়েছে। তো তখন লুইসের বোন জোসেফিন খুব সাবধানতাবশত লুইস এই খবরটি জানায়, কারণ সে ছিল হার্টের দিক থেকে দুর্বল। এটা শুনে যদি তার কোনো প্রবলেম হয়, তার যদি হার্ট অ্যাটাক হয়, সে যদি মারা যায়, তাই খুব সাবধানতা অবলম্বন করে সে এই খবরটি তার দিদিকে দেয়। এবং সেটি শোনার পরে মিসেস ম্যালার্ড কিন্তু কোনো রকম নর্মাল ওয়াইফরা যে আচরণ করে সেরকম কোনো আচরণ করেননি। প্রথমে কয়েক মুহূর্তের জন্য তিনি দুঃখ পেয়েছিলেন, কিন্তু তারপরে তার মধ্যে আর কোনো দুঃখ থাকে না। তিনি একটা ফ্রিডম, একটা স্বাধীনতা ফিল করতে থাকেন। এতদিন পরে তিনি নিজের ইচ্ছে মতো বাঁচার একটা সময় খুঁজে পেয়েছেন। এই ফ্রিডমটা তার এর আগে কখনো অনুভব হয়নি, কিন্তু তার এই অনুভূতিটা বেশিক্ষণ টেকেনি। এই সময়টার পরে তিনি হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখেন তার স্বামী মারা যাননি, বরং সে বেঁচে আছে এবং তাকে সে চোখের সামনে দেখে। তার স্বামী বাড়ি ফিরেছে, তার স্বামী যখন বাড়ি ফেরে তাকে সে চোখের সামনে দেখতে পেয়ে হার্ট অ্যাটাক করে মারা যান, কারণ তার হার্ট এমনিতেই দুর্বল ছিল। তো ডক্টর এসে যখন মিসেস ম্যালার্ডের মৃত্যু কনফার্ম করে, তিনি বলেন হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। এই হার্ট অ্যাটাক করে মারা যাওয়াটা ছিল খুশির হার্ট অ্যাটাক। এখানে খুশি মানে এই নয় যে হাজবেন্ড ফিরে এসেছে সেজন্য তিনি খুশি ছিলেন, বরং খুশি মানে ওই হাজবেন্ডের মৃত্যু সংবাদ পেয়ে তিনি যে আর হাজবেন্ড নেই, হাজবেন্ডের ইচ্ছে মতো সারা জীবন চলতে তিনি আর বাধ্য নন, নিজের ইচ্ছে মতো এবারে জীবনটা যাপন করতে পারবেন। পরের জীবনে তাকে কেউ কোনো কিছু আরোপ করবে না, নিজের স্বাধীনতা, নিজের ইচ্ছে মতো, নিজের উইলে যে তিনি বাঁচবেন সেটার খুশি ছিল। তো গল্পটা তৎকালীন কন্ট্রোভার্সিয়াল গল্প ছিল। তো দেখো, লাইন বাই লাইন টেক্সটে চলে যাই। নোয়িং দ্যাট মিসেস ম্যালার্ড ওয়াজ অ্যাফ্লিক্টেড উইথ আ হার্ট ট্রাবল, নোয়িং, জেনে যে মিসেস ম্যালার্ড ওয়াজ অ্যাফ্লিক্টেড, মানে যেটার দ্বারা কষ্ট অনুভূত হয়, যে মিসেস ম্যালার্ডের হার্টের প্রবলেম রয়েছে যার দ্বারা তিনি কষ্ট পান। গ্রেট কেয়ার ওয়াজ টেকেন টু ব্রেক টু হার as gently as possible the news of her husband. তাহলে এটা জেনে যে মিসেস ম্যালার্ডের হার্টের প্রবলেম রয়েছে, তার খুব পেইন হয়, তাই তার হাজবেন্ডের মৃত্যুর খবরটা
অ্যাজ জেন্টলি অ্যাজ পসিবল, যতটা পরিমাণ জেন্টলি বা যতটা পরিমাণ ভালোভাবে তার কাছে খোলসা করে বলা যায়, টু ব্রেক মানে তার কাছে খোলসা করে বলা যায় তার হাজবেন্ডের মৃত্যুর খবরটা, যতটা পরিমাণ সাবধানতা অবলম্বন করে ঠিক ততটাই অবলম্বন করা হয়েছিল। গ্রেট কেয়ার ওয়াজ টেকেন, তাহলে তার হাজবেন্ডের মৃত্যুর খবরটা তাকে জানানোর জন্য খুব যত্ন সহকারে তাকে জানানো হয়েছিল, তাকে জানানোর জন্য খুব যত্ন নেওয়া হয়েছিল, হঠাৎ করে তাকে বলা হয়নি, কারণ তিনি ছিলেন হাতের দিক থেকে দুর্বল। গল্পের প্রথমে আমরা বুঝতে পারলাম যে এই গল্পের মেইন প্রোটাগনিস্ট মিসেস মালার হার্টের রোগী, তার হার্টের প্রবলেম রয়েছে এবং তার হাজবেন্ড মারা গেছে, যেই খবরটা তাকে জানানোর জন্য খুব সতর্কতা অবলম্বন করা হয়েছিল এবং খুব সাবধানতা অবলম্বন করে যতটা পরিমাণ ভদ্রভাবে পারা যায় তার সামনে এই খবরটা রাখার চেষ্টা করা হয়েছিল। ইট ওয়াজ হার সিস্টার জোসেফিন হু টোল্ড হার ইন ব্রোকেন সেন্স, তাহলে তাকে যে তার স্বামীর মৃত্যুর খবরটা জানিয়েছিল সে ছিল তার নিজের বোন জোসেফিন। নামগুলো মনে রাখবে। ইন ব্রোকেন সেন্টেন্স, ব্রোকেন সেন্টেন্স মানে হঠাৎ করে একসাথেই পুরোটা বলেনি, আধো আধো করে আস্তে আস্তে করে খোলসা করে বলেছিল। ভেইলড হিন্টস দ্যাট রিভিলড ইন হাফ কনসেলিং, তাহলে ভেইল হিন্টস মানে নট ওপেনলি এক্সপ্রেস, একদম পরিষ্কার ভাবে বলে ফেলা হয়নি, আধো আধো করে মানে অল্প। ভেইল হিন্টস মানে নট ওপেনলি এক্সপ্রেস মানে পুরোটা একসাথেই বলে দেওয়া হয়নি, কিছুটা বলা হয়েছে কিছুটা লুকোনো রয়েছে, এইভাবে। দ্যাট রিভিল যেটা পরিষ্কার করে বলা হয়েছিল, ইন হাফ কনসেলিং মানে হাফটা যেন ঢাকা, হাফটা যেন আড়ালে রেখে, হাফটা যেন পরিষ্কার করে বলে, এইভাবে তার কাছে অল্প অল্প করে বলা হয়েছে। আর হাজবেন্ডস ফ্রেন্ড রিচার্ডস ওয়াজ দেয়ার টু নিয়ার হার, আর হাজবেন্ডস ফ্রেন্ড রিচার্ডস ওয়াজ দেয়ার টু নিয়ার হার, তাহলে তার হাজবেন্ডের বন্ধু মানে ব্রেন্টলি মালার্ডের বন্ধু রিচার্ডস সেখানে ছিল সেই সময় উপস্থিত যখন মিসেস মালার্ডকে এই খবরটা তার সিস্টার জোসেফিন দেয়। It was he who had been in the newspaper office when intelligence of the railroad disaster was received. তাহলে it was he who had been in the newspaper office, তাহলে এই রিচার্ড কিন্তু নিউজপেপার অফিসে কাজ করে এবং এই রিচার্ড সেই ব্যক্তি যখন সে তার নিউজপেপার অফিসে ছিল তখন কিন্তু এই রেল রোড ডিজাস্টার মানে ট্রেন অ্যাক্সিডেন্টের খবরটা তার অফিসে আসে। উইথ ব্রেন্টলি ম্যালার্ডস নেম লিডিং দ্য লিস্ট অফ কিল, যেখানে কিনা একটা লিস্ট আছে যারা যারা মারা গিয়েছে এবং সেই লিস্টের একদম ওপরে ছিল কিল মানে যারা মারা গিয়েছে তাদের নাম, সেখানে একদম ওপরে ছিল ব্রেন্টলি ম্যালার্ডের নাম। তাহলে তাই সে জানতে পেরেছে তার অফিস থেকে যে তার বন্ধু মারা গিয়েছে, তাই সে খবরটি দিতে এসেছিল। He had only taken the time to assure himself of its truth by a second telegram. সে শুধুমাত্র আরেকবার নিশ্চিত হয়ে যাওয়ার জন্য মানে দ্বিতীয়বার নিশ্চিত হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করেছিল একটা সেকেন্ড টেলিগ্রামের দ্বারা, যে হ্যাঁ এই যে আগের নিউজটা গিয়েছে সেটা কনফার্ম, যে লিস্টটা গিয়েছে সেটা কনফার্ম, এইরকম রেল রোড ডিজাস্টার হয়েছে, এতজনই মারা গিয়েছে। এই জন্য সে শুধু নিশ্চিত হওয়ার জন্য সেকেন্ড একটা টেলিগ্রামের অপেক্ষা করছিল। And had hastened to forestall any less careful, less tender friend in bearing the sad message. And has hastened, hastened মানে হচ্ছে কুইকেন তাড়াতাড়ি খুব দ্রুত, টু forestall মানে প্রিভেন্ট প্রতিরোধ করা, তাহলে সে খুব দ্রুত প্রতিরোধ করতে চেয়েছিল এনি লেস কেয়ারফুল মানে কম যত্ন, লেস টেন্ডার মানে লেস জেন্টল ফ্রেন্ড বন্ধু, ইন বিয়ারিং দ্য স্যাড মেসেজ, ইন বিয়ারিং মানে টেলিং দ্য স্যাড মেসেজ মানে সে খুব দ্রুততা অবলম্বন করেছিল, মানে সে চেয়েছিল সেই খবরটা সে নিজে গিয়ে দেবে, কারণ সে তো জানে মিসেস ম্যালার্ড হার্টের রোগী, হার্টের দিক থেকে দুর্বল, তাই সে চাইছিল না যে তার আগে কোনো লেস কেয়ারফুল লেস টেন্ডার ফ্রেন্ড গিয়ে এই স্যাড নিউজটা মিসেস ম্যালার্ডের কাছে দিই। তাই তিনি যাতে কেউ এই ধরনের যাতে কেউ আগে না পৌঁছে দিতে পারে সেটা প্রতিরোধ করার জন্য, সেটা আটকানোর জন্য নিজেই দ্রুত গিয়ে এই মেসেজটা দিয়েছিলেন, কারণ তিনি জানেন মিসেস ম্যালার্ডের হার্টের অবস্থা খারাপ। তিনি তাই কতটা কেয়ারফুল ওয়েতে এটা দেওয়া যেতে পারে একমাত্র তিনিই পারবেন, তিনি তাই কতটা কেয়ারফুল ওয়েতে এটা বলা যেতে পারে সেটারই চেষ্টা করেছিলেন। She did not hear the story of many women have heard the same with a paralyzed inability to accept its significance. তাহলে she বলতে এখানে মিসেস ম্যালার্ডের কথা বলা হয়েছে। তো মিসেস ম্যালার্ড didn't hear the story, তো তিনি তার স্বামীর মৃত্যুর সংবাদটা এমন ভাবে শোনেননি যেমন ভাবে many women অনেক উইমেনরা তাদের স্বামীর মৃত্যুর খবর শুনে, মানে প্রত্যেক মহিলারা তাদের স্বামীর মৃত্যুর খবর শুনে যেরকম ভাবে রিয়াক্ট করেন তিনি ঠিক সেভাবে তার স্বামীর মৃত্যুর খবরটা শুনে রিয়াক্ট করেনি। উইথ এ প্যারালাইজড ইনএবিলিটি টু অ্যাকসেপ্ট ইটস সিগনিফিকেন্স মানে প্রত্যেক নারীরা প্রত্যেক মহিলারা তাদের স্বামীর মৃত্যুর খবর শুনে কি করে, যেন তাদের হাত পা কেঁপে যায়, তাদের যেন একটা খুব ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়, তো তিনি কিন্তু এরকম কোনো কিছুই করেননি এই খবরটা পেয়ে। She wept at once with sudden wild abandonment in her sister. তাহলে তার স্বামীর মৃত্যুর খবরটি শুনে মিসেস ম্যালার্ড
শুধুমাত্র একবার কাঁদলেন। হঠাৎ করে ওয়াইল্ড অ্যাবান্ডনমেন্ট, সাডেন মানে হঠাৎ, ওয়াইল্ড অ্যাবান্ডনমেন্ট, ওয়াইল্ড মানে বন্য, অ্যাবান্ডনমেন্ট মানে হচ্ছে স্যাক্রিফাইস, পরিত্যাগ বা বিসর্জন। তাহলে তার যে এই লসটা হয়েছে এটার জন্য তার সিস্টারের আর্মসে মানে তার বোনকে জড়িয়ে ধরে তিনি একবার শুধু কাঁদলেন। When the storm of grief had spent, যখন তার এই স্টর্ম মানে ঝড়, অফ গ্রিফ মানে দুঃখের এই ঝড়, মানে হঠাৎ করে হাজবেন্ডের মৃত্যুর খবর শুনেছেন, অবশ্যই খুবই দুঃখিত হয়ে গেল মনটা, তাই দুঃখের ঝড় বলেছে। তাই বলেছে এই যে স্টর্ম অফ গ্রিফটা যখন কেটে গেল ইটসেলফ নিজে থেকেই, she went away to her room alone, সে তার রুমে একাকি হেঁটে চলে গেল, মানে তার নিজের রুমের দিকে সে এগিয়ে চলে গেল একা একা। she would have no one follow her, এবং সে চাইছিল না কেউ তার পিছু পিছু তার রুম পর্যন্ত যাক এবং তাকে ডিস্টার্ব। সে তাই সবাইকে বারণ করে দিয়ে একাই নিজের রুমের দিকে চলে গেল। এরপরে দেখো, দেয়ার স্টুড ফেসিং দ্য ওপেন উইন্ডো। তাহলে এখানে মিসেস মালার যে তার রুমে চলে গেলেন সেই রুমের ডিসক্রিপশন দেওয়া হয়েছে, যে রুমে গিয়ে তিনি কি করলেন বা রুমের পরিবেশটা কিরকম, রুমের কোথায় কি আছে, সেখান থেকে শুরু হয়েছে এটা। দেয়ার স্টুড ফেসিং দ্য ওপেন উইন্ডো, দেয়ার বলতে ওই মিসেস মালার্ডের রুমের কথা বলা হয়েছে, যে সেই রুমে একটা ওপেন উইন্ডো ছিল এবং তিনি গিয়ে সেই উইন্ডোর সামনে বসলেন। কমফোর্টেবল রুমি আর্মচেয়ার, তাহলে তিনি গিয়ে ওই খোলা জানালার সামনে, খোলা জানালার দিকে ফেস করে বসলেন। কিসে? রুমি আর্মচেয়ার, একটা আর্মচেয়ার ছিল সেটার উপরে তিনি গিয়ে বসলেন। ইনটু দিস শি শ্যাঙ্ক, শ্যাঙ্ক হচ্ছে সিঙ্কের পাস্ট ফর্ম, মানে ডুবে যাওয়া। তাহলে যেটার ভেতরে সে ডুবে গেল মানে সে ভালোভাবে সেটার ভেতরে বসে পড়লো। প্রেস ডাউন বাই আ ফিজিক্যাল এক্সহশন, এক্সহশন মানে খুব টায়ার্ড অবস্থা, মানে তাকে দেখে খুব ক্লান্ত লাগছিল, মানে তিনি খুবই ক্লান্ত, এক্সস্টেড হয়ে আছেন। দ্যাট হন্টেড হার বডি, মানে এই টায়ার্ডনেসটা তার শরীরটাকে পুরো কাবু করে নিয়েছে। অ্যান্ড সিম টু রিচ ইনটু হার সোল, এবং এই টায়ার্ডনেসটা এতটাই তার শরীরকে কাবু করে ফেলেছে যেন এরপরে এটা তার আত্মা পর্যন্ত পৌঁছে গিয়েছে। কোনটা? এই টায়ার্ডনেসটা। She could see in the open square before her house the tops of trees that were all quiver with the new spring light. স্কোয়ার বলতে এখানে একটা ওপেন ফিল্ডের কথা বলা হয়েছে। তাহলে বলছে she could see in the open square, তাহলে বলছে she could see in the open square, মানে সে গিয়ে যখন রুমে জানালার সামনে বসে, জানালার দিকে মুখ করে সে কি দেখতে পেল? একটা ওপেন স্কোয়ার, সামনে একটা উন্মুক্ত ফিল্ড বা একটা খোলা মাঠ। বিফোর হার হাউস, তার বাড়ির সামনে। The top of trees that were all aquiver, aquiver মানে হচ্ছে trembling, কাঁপছে, with the new spring life, বসন্তের বাতাসে। তাহলে তার বাড়ির সামনে একটা ফিল্ড রয়েছে, সেই ফিল্ডে অনেক গাছ রয়েছে, সেই গাছের পাতাগুলো বা সেই গাছের ডালগুলো বসন্তের আগমনে, বসন্তের নতুন বাতাসের সাথে দুলছে বা কাঁপছে। সেই বাতাসগুলোতে গাছের ডালপালাগুলো যে হাওয়ায় নড়ছে সেটাকেই বলছে স্প্রিং লাইফ, মানে বসন্তের আগমনে তারা যেন আন্দোলিত হচ্ছে। কার? না টপ অফ ট্রিজ, গাছের উঁচুর দিকে ডালপালাগুলো বা গাছের উঁচু অংশটা যেন দুলছে। The delicious breath of rain was in the air. Delicious মানে সুস্বাদু, breath এখানে সুস্বাদু, breath বলতে এখানে গন্ধ, সুঘ্রাণকে বলছে। তাহলে বাতাসে কিসের গন্ধ পাওয়া যাচ্ছে? রেইন, বৃষ্টির গন্ধ পাওয়া যাচ্ছে। In the street below a peddler was crying his wares. In the street below, এবং নিচে রাস্তাতে পেডলার, পেডলার মানে ফেরিওয়ালা যারা, was crying, চিৎকার করে কি বলছে? his wares, wares মানে তার যে সামগ্রী, থিংস গুলো, সেগুলো বিক্রি করার জন্য তারা যেন ডাক দিচ্ছে, হাঁক দিচ্ছে, সেটা শোনা যাচ্ছে। The notes of a distant song which someone was singing reached her faintly, and countless sparrows were twittering in the eaves. বলছে the notes of a distant song, দূর থেকে, distant song মানে দূর থেকে কেউ যেন গান গাইছে, সেই গানের আওয়াজটা ফেইন্টলি, খুব ক্ষীণভাবে লেখিকার কানে আসছে। and countless sparrow, এবং অগুন্তি স্প্যারো, চড়ুই পাখি, were twittering, twittering মানে চার্পিং, পূজন করছে, in the eaves, eaves মানে হচ্ছে, eaves মানে পার্ট অফ ওভারহ্যাঙ্গিং রুফ, মানে যে ছাদগুলো থাকে, বাড়ির ছাদ এবং দেওয়ালের মাঝখানে যে জায়গাটা, ছাদের তলাটা, সেই ওভারহ্যাঙ্গিং রুফ, সেই জায়গাটার কথা বলা হয়েছে। সেইখানে কাউন্টলেস স্প্যারো এসে টুইটারিং মানে চার্পিং, পূজন করছে। দেয়ার ওয়্যার প্যাচেস অফ ব্লু স্কাই শোয়িং হেয়ার অ্যান্ড দেয়ার through the cloud that had met and piled one above the other in the west facing her window. তো বলছে দেয়ার ওয়্যার প্যাচেস অফ ব্লু স্কাই, প্যাচেস অফ ব্লু স্কাই বলতে, প্যাচেস বলতে এখানে মার্ক বা স্পটের কথা বলা হয়েছে। তো বলছে দেয়ার ওয়াজ প্যাচেস অফ ব্লু স্কাই শোয়িং হেয়ার অ্যান্ড দেয়ার, তাহলে আকাশটাও সাদা মেঘে ঢাকা হয়েছে এবং সাদা মেঘের মাঝখান থেকে এখানে ওখানে ব্লু স্কাইকে দেখা যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন চারিদিকটা তার মাঝে এখানে ওখানে ব্লু স্পট রয়েছে। তাহলে কবি যেখান থেকে দেখছে সেখান থেকে সে কি দেখতে পাচ্ছে? প্যাচেস অফ ব্লু স্কাই, মানে ব্লু স্কাই এর স্পট, মানে সাদা মেঘের মাঝে মাঝে
এখানে ওখানে নীল স্পট গুলো দেখতে পাচ্ছে থ্রু দ্য ক্লাউড, মেঘের মাঝ। দ্যাট হ্যাড মেড, যেগুলো, যেগুলো বলতে এই ক্লাউডস গুলোকে বলেছে, দ্যাট হ্যাড মেড অ্যান্ড পাইলড ওয়ান অ্যাবভ দ্য আদার, তো যে ক্লাউডস গুলো একে অপরের ওপরে চাপাচাপি হয়ে রয়েছে এবং একটা সঙ্গবদ্ধ বা সারিবদ্ধ ভাবে রয়েছে ইন দ্য ওয়েস্ট ফেসিং হার উইন্ডো, তার উইন্ডোর সামনে বসেছিল। এবং তার উইন্ডোকে যদি আমরা চারিদিকটা কল্পনা করি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, তাহলে তার উইন্ডো মানে সে তার উইন্ডোর দিকে মুখ করেছিল এবং তার উইন্ডোর ওই পশ্চিম দিকে কি দেখা যাচ্ছিল, সে যখন দেখছিল যে চারিদিকটা এরকম সাদা মেঘে রয়েছে এবং যেখানে সেখানে মেঘগুলো নেই, সেখানে যেন মনে হচ্ছে ব্লু স্কাইটা এখানে একটা স্পট ওখানে একটা স্পট এইভাবে রয়েছে। এবং ওই মেঘগুলো যেগুলো কিনা ওই আকাশে ছিল, সেই মেঘগুলো একের পর এক একে অপরের ওপরে চাপাচাপি হয়ে একটা সারিবদ্ধ বা সংঘবদ্ধ ভাবে তার ওই উইন্ডোর ওয়েস্টের দিকে রয়েছে। এই দৃশ্যটা তিনি দেখছিলেন। She sat with her head thrown back upon the cushion of her hair, quite motionless, except when a sob came up into her throat and shook her. As a child who has cried itself to sleep continues to sob in its dream. তো সি বলতে এখানে মিসেস ম্যালার্ডের কথা বলা হয়েছে। তো মিসেস ম্যালার্ড এমন ভাবে আর্ম চেয়ারটায় বসেছিলেন, কিরকম ভাবে, আর্ম চেয়ারে যে কুশন রাখা ছিল সেই কুশনের ওপরে তিনি মাথাটা দিয়ে বসেছিলেন এবং এই দৃশ্যগুলো সামনে দেখছিলেন। কোয়াইট মোশনলেস, সম্পূর্ণ গতিহীন, কোয়াইট মানে সম্পূর্ণ, একেবারে গতিহীন মানে একদম স্থির হয়ে অনড় ভাবে নড়ছেন না, এইভাবে বসেছিলেন। এক্সেপ্ট ওয়েন আ সব কেম আপ, শুধুমাত্র যখন একটা ফুপিয়ে কান্নার আওয়াজ এসেছিল ইনটু হার থ্রোট, তার গলা বেয়ে অ্যান্ড সুখার থেকে নাড়িয়ে দিচ্ছিল। তাহলে তিনি সে সময় কিরকম বসেছিলেন, একদম স্থির হয়ে নড়ছিলেন না। কখন নড়তে দেখা যাচ্ছিল তাকে বা কাঁপতে দেখা যাচ্ছিল, যখন তার ভেতর দিয়ে তার গলা বেয়ে একটা কান্নার আওয়াজ বেরিয়ে আসছিল, শুধুমাত্র তখনই তাকে নড়তে দেখা যাচ্ছিল। ওই কান্নার আওয়াজটা গলা বেয়ে যখন আসছিল ওটাই শুধুমাত্র ওনাকে নাড়াচ্ছিল। অ্যাজ আ চাইল্ড, এবং এখানে কবি মিসেস মালার্ডকে একটা বাচ্চার সাথে তুলনা করেছে। হু হ্যাজ ক্রাইড ইটসেলফ টু স্লিপ কন্টিনিউস, যে কিনা তার কন্টিনিউয়াস ঘুমের মধ্যে কাঁদে, টু শোভ ইন ইটস ড্রিমস, এবং তার স্বপ্নের মধ্যে সে ফুপিয়ে কাঁদে, সেই সময় সে নড়ে ওঠে। ঠিক সেরকমই এখানে মিসেস মালার্ডকে লাগছিল। শি ওয়াজ ইয়াং, এবারে মিসেস মালার্ডের এখানে শারীরিক বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, শারীরিক ডেসক্রিপশন দেওয়া রয়েছে। শি ওয়াজ ইয়াং, তিনি ইয়াং ছিলেন, উইথ আ ফেয়ার কাম ফেস, তার গায়ের রং ছিল ফেয়ার পরিষ্কার, কাম ফেস একদম স্নিগ্ধ শান্ত তার ফেস, হুজ লাইন্স bespoke repression and even a certain strain, whose lines bespoke repression, দেখো bespoke repression, bespoke ইচ্ছে মতো, repression মানে দমন করা। তাহলে তার মুখে কিসের লাইন ছিল, তার মুখে সে তার ইচ্ছেগুলোকে যে দমন করে রাখতো সেই ধরনের একটা এক্সপ্রেশন তার মুখে ফুটে উঠতো। এই লাইন্স কিন্তু কোনো বৃদ্ধ বয়সের রিঙ্কলস এর লাইন্স নয়, ইচ্ছে দমন করলে যে ধরনের এক্সপ্রেশন ফুটে ওঠে সেই ধরনের এক্সপ্রেসিভ লাইন, সেই ধরনের মুখমণ্ডল তার ছিল। অ্যান্ড ইভেন সার্টেন স্ট্রেংথ, এবং তথাপি তার মুখের মধ্যে একটা স্ট্রেংথ ছিল, একটা শক্তি ছিল। বাট নাও দেয়ার ওয়াজ আ ডাল স্টেয়ার ইন হার আইস, কিন্তু এখন সেগুলোতে মানে ওই তার মুখমণ্ডলে কি রয়েছে, স্ট্রেংথ আর নেই। ডাল স্টেয়ার, ডাল মানে নিরস, একদমই ডাল মানে নিরস মানে একদমই আনহ্যাপি, স্টেয়ার মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, ইন হার আইস তাহলে তার চোখের যে দৃষ্টিটা ডাল ছিল এখন পুরো। হুজ গেজ ওয়াজ ফিক্সড অ্যাওয়ে অফ ইয়ন্ডার অন ওয়ান অফ দোজ প্যাচেস অফ ব্লু স্কাই। তো বলছে হুজ গেজ, গেজ মানে স্থিরভাবে তাকিয়ে থাকা, কারো দিকে তাকিয়ে থাকা। হুজ গেজ মানে ওই চোখের দৃষ্টিটা ওয়াজ ফিক্সড কোথায় ছিল, অ্যাওয়ে অফ ইয়ন্ডার অন ওয়ান অফ দোজ প্যাচেস অফ ব্লু স্কাই, সেই যে ব্লু স্কাই এর যে ছোট ছোট মার্কস বা স্পট গুলো ছিল, প্যাচেস গুলো ছিল, সেই দিকে তার দৃষ্টিটা। ইট ওয়াজ নট আ গ্লান্স অফ রিফ্লেকশন, এটা কিন্তু এক ঝলক তাকানো নয়, বাট রাদার ইন্ডিকেটেড আ সাসপেনশন অফ ইন্টেলিজেন্স থট, বাট রাদার ইন্ডিকেটেড, এটা কি ইন্ডিকেট করছিল, সাসপেনশন মানে কিছু যেন লোকানো আছে, অফ ইন্টেলিজেন্ট থট মানে এই যে আকাশের ব্লু প্যাচেস গুলোর দিকে তিনি এক দৃষ্টিতে তাকিয়েছিলেন, এটা কিন্তু এক ঝলক তাকানো নয়। এই তাকানোটার মাধ্যমে বোঝা যাচ্ছে তার মাইন্ডে যেন কোনো ইন্টেলিজেন্ট একটা থট আসছে, যেটা এসেও যেন আসতে পারছে না বা তিনি বুঝতে পারছেন না। There was something coming to her and she was waiting for it fearfully, কিছু যেন তার কাছে আসছে এবং তিনি সেটার জন্য অপেক্ষা করছেন, fearfully খুব ভীতভাবে। What was it, এটা কি, মানে তিনি নিজেই বুঝতে পারছেন না, কোনো কিছু যেন তার মধ্যে কোনো চিন্তা, কোনো ইন্টেলিজেন্ট থট যেন আসছে, কিন্তু তিনি সেটা নিজেই বুঝতে পারছেন না। তিনি ওয়েট করছেন এটা কিসের ফিলিংস বা এটা কিসের থট, তিনি যেন বুঝতে পারছেন না। She didn't know, তিনি জানেন না। It was too subtle and elusive to name.
সাটল মানে হচ্ছে ডিফিকাল্ট টু অ্যানালাইজ, যেটাকে অ্যানালাইজ করা যাচ্ছে না বা যেটাকে বোঝানো যাচ্ছে না। আর ইলুসিভ মানেও সেরকমই ডিফিকাল্ট। তাহলে বলছে ইট ওয়াজ টু সাটল অ্যান্ড ইলুসিভ টু নেম, মানে এই যে থটটা, তার মধ্যে যে থটটা আসছে এটা কি তিনি বুঝতে পারছেন না, তিনি জানেন না এটা কি, মানে এটার তিনি কি নাম দেবেন, এতটাই ডিফিকাল্ট এটাকে অ্যানালাইজ করা যে তিনি বুঝতে পারছেন না এটার নাম কি বা কি চিন্তাটা তার মধ্যে আসছে। বাট শি ফেল্ট ইট, কিন্তু তিনি এটা ফিল করতে পারছেন, মানে তার মধ্যে যেটা ফিল হচ্ছে তিনি ওটাকে কোনো নাম দিতে পারছেন না, অ্যানালাইজ করতে পারছেন না, কিন্তু সেটাকে ফিল করতে পারছেন। ক্রিপিং আউট অফ দ্য স্কাই, ক্রিপিং মানে স্লোলি ওয়াক আউট অফ দ্য স্কাই, reaching towards her thought, the sounds, the scent, the color that fill the air. দেখো এই জিনিসটাকে তোমাদেরকে ইমাজিন করতে হবে যে এই যে তিনি আকাশের দিকে তাকিয়ে রয়েছেন, ওই ব্লু প্যাচেস গুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন, এই তাকানোটা কোনো এক ঝলকের তাকানো বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে নয়, তিনি যেন তাকিয়ে কিছু ভাবছেন এবং তার চোখের বা তার মুখের এক্সপ্রেশন থেকে বোঝা যাচ্ছে যে কোনো একটা ইন্টেলিজেন্ট থট তার মাথায় আসছে, কিন্তু সেটা কি তিনি জানেন না, সেটা এক্সপ্রেস তিনি করতে পারছেন না, অ্যানালাইজ করতে পারছেন না যে জিনিসটা কি, কোনটা তার মধ্যে আসছে, কি তিনি ফিল করছেন, কি থটটা তার মধ্যে আসছে, কিন্তু তিনি ওটাকে ফিল করতে পারছেন। কিসের থ্রু ফিল করতে পারছেন? যেন এই থটটা ওই স্কাই থেকে তার দিকে স্লোলি স্লোলি এগিয়ে আসছে। কিসের দ্বারা? সাউন্ডের দ্বারা, সেন্টের দ্বারা, কালারের দ্বারা, যেটা এই বাতাসটাকে ভরে রয়েছে, মানে এই পুরো পরিবেশটার দ্বারা একটা সুন্দর থট, ইন্টেলিজেন্ট থট তার দিকে যেন আসছে, যেটা তিনি ফিল করতে পারছেন, কিন্তু কোনো মতেই সেটা তিনি পরিষ্কারভাবে বুঝতে পারছেন না, অ্যানালাইজ করতে পারছেন না, নাম দিতে পারছেন না যে এটাকে তিনি কি বলবেন। এই লাইনগুলোর থ্রু অনেক অ্যাবস্ট্রাক্ট ফিলিং ব্যক্ত করা হয়েছে, তাই এই লাইনগুলো পড়ার সময় মন দিয়ে পড়বে, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপরে দেখো, নাও হার বজম রোজ অ্যান্ড ফেল টুমুলটুয়াসলি, তাহলে তিনি ওই আর্মচেয়ারে বসেছিলেন এবং জানালা দিয়ে বাইরের ভিউটা দেখছিলেন, এনজয় করছিলেন, এবং এনজয় করার পরে অনেক থট তার মাথায় আসছিল, তিনি সেই সমস্ত কিছু নিয়ে চিন্তা করছিলেন। এরপরে বলা হয়েছে নাও হার বজম রোজ, এরপরে বজম মানে চেস্ট, রোজ অ্যান্ড ফেল টুমুলটুয়াসলি, মানে তিনি যে চেয়ারে বসেছিলেন আর্মচেয়ারে, সেখান থেকে তিনি উঠে দাঁড়ালেন, কিন্তু আবার তিনি টালমাটাল হয়ে বসে পড়লেন, মানে নিজেকে সামলাতে পারলেন না, আবারও তিনি বসে পড়লেন। সি ওয়াজ বিগিনিং টু রিকগনাইজ দিস থিং দ্যাট ওয়াজ অ্যাপ্রোচিং টু পজেস হার, তাহলে বলছে সি ওয়াজ বিগিনিং, তিনি শুরু করেছিলেন টু রিকগনাইজ, এটাকে চিনতে বা জানতে, দিস থিং ওই জিনিসটাকে, মানে যে ইন্টেলেকচুয়াল থটটা তার মাইন্ডে আসছিল সেটাকে তিনি বোঝার চেষ্টা করছিলেন, দ্যাট ওয়াজ অ্যাপ্রোচিং টু পজেস হার, মানে যে ইন্টেলেকচুয়াল থটটা তার মাইন্ডে এসে তাকে কাবু করার চেষ্টা করছিল সেটাকে তিনি রিকগনাইজ করার বা বোঝার বা চেনার চেষ্টা করছিলেন। অ্যান্ড শি ওয়াজ স্ট্রাইভিং টু বিট ইট ব্যাক উইথ হার উইল, এবং তিনি চেষ্টা করছিলেন, স্ট্রাইভিং, সি ওয়াজ স্ট্রাইভিং মানে স্ট্রাগল, টু বিট ইট ব্যাক মানে তিনি চেষ্টা করছিলেন ওই থটটাকে আবার পুনরায় পাঠিয়ে দিতে, উইথ হার উইল তার ইচ্ছে অনুযায়ী, মানে তিনি চেষ্টা করছিলেন এই যে থটটা, এই যে খুশির থটটা, এই দুঃখের সময় আবার এই ধরনের থট যেটাতে তার মাইন্ডটা খুশি হয়ে যাচ্ছে, এটা আবার কি, তাই তিনি সেটাকে বোঝার পরে বা ফিল করার পরে চেষ্টা করছিলেন এই থটটা তার মাইন্ডে যাতে না আসে, কিন্তু তবুও সেটা আসছিল, তাই তার ওই যে থটটাকে আবার ফিরিয়ে পাঠিয়ে দেওয়ার যে প্রচেষ্টাটা, সেটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে দেখো, as powerless as her two white slender hands would have been, কিন্তু তার ওই যে প্রচেষ্টাটা, যে ওই থটটাকে তিনি আবার ফিরিয়ে পাঠিয়ে দিতে চেয়েছিলেন স্ট্রাগল করে, সেটা এতটাই পাওয়ারলেস ছিল, মানে এতটাই ক্ষমতাহীন ছিল, যেমনটা তার রোগা সাদা হাতগুলো ছিল, মানে তার হাতে কোনো বল ছিল না, তার রোগা সাদা, স্লেন্ডার মানে একদম রোগা পাতলা, হোয়াইট, তার রোগা পাতলা হাতগুলো যেমন ক্ষমতাহীন বা বলহীন নিস্তেজ ছিল, ঠিক সেরকমই ওই থটটাকে ফিরিয়ে পাঠানোর যে প্রচেষ্টা, সেটাও তিনি যতই চেষ্টা করুন না সেটাও ব্যর্থ হচ্ছিল, সেটাও তার আওতায় ছিল না, সেটা করতেও তিনি অক্ষম ছিলেন। When she abandoned herself, a little whispered word escaped her slightly parted lips, তাহলে বলছে when she abandoned herself, abandon মানে পরিত্যাগ করা, তো যখন তিনি নিজেকে পরিত্যাগ করে দিলেন, মানে এই যে জিনিসটা করছিলেন, এই যে প্রচেষ্টা করছিলেন ওটাকে ফিরিয়ে পাঠানোর, ওই থটটাকে মাইন্ডে আসতে না দেওয়ার, সেই চেষ্টাটাই যখন তিনি ব্যর্থ হলেন, a little whispered, একটা ছোট্ট ওয়ার্ড, হুইসপার, ফিসফিস করে, escaped her slightly parted lips, তার স্লাইটলি আলতো করে পার্টেড, ফাঁক হওয়া ঠোঁট দিয়ে বেরিয়ে এলো, মানে যখন তিনি ওই প্রচেষ্টাটা ত্যাগ করলেন, ছেড়ে দিলেন, যে তার দ্বারা যেহেতু আর হচ্ছে না সেই থটটাকে মাইন্ডে না আনার চেষ্টা করার যে
প্রচেষ্টাটা তার দ্বারা যেহেতু হচ্ছে না, ওটাকে যখন তিনি ছেড়ে দিলেন, হঠাৎ করে সেই সময় তার দুটো ঠোঁটের ফাঁক দিয়ে একটা ওয়ার্ড ফিসফিসিয়ে বেরিয়ে এলো। শি সেইড ইট ওভার অ্যান্ড ওভার আন্ডার দ্য ব্রেথ। সে সেটাকে বারবার ধরে বলতে থাকলো নিঃশ্বাসের সঙ্গে। কি সেই ওয়ার্ডটা? ফ্রি ফ্রি ফ্রি, মুক্তি মুক্তি মুক্তি। দ্য ভ্যাকেন্ট স্টেয়ার অ্যান্ড দ্য লুক অফ টেরার দ্যাট হ্যাড ফলোড ইট ওয়েন্ট ফ্রম হার আইজ। তাহলে বলছে দ্য ভ্যাকেন্ট স্টেয়ার মানে চোখের ওই চাহনিটা, যেটা দ্বারা বোঝা যাচ্ছে চারিদিকটা একদম ডাল, ডাল গেজ যেটাকে বলতে চাইছে। দ্য লুক অফ টেরার, সেই ভয়ের যে লুকটা, দ্যাট হ্যাড ফলোড ইট, যেটা তার এতক্ষণ ছিল, ওয়েন্ট ফ্রম হার আইজ, তার চোখ থেকে চলে গিয়েছিল। মানে তার চোখে এতক্ষণ ধরে সেই যে একটা ভ্যাকেন্ট স্টেয়ার ছিল, একটা ডাল গেজ, মানে তার চোখে এতক্ষণ ধরে যে ডাল গেজটা ছিল, একটা যে ভয়ের ভাব ছিল, সেটা এই ওয়ার্ডটা উচ্চারণের সাথে সাথে তার চোখ মুখ থেকে চলে গেল। দে স্টেড কিন অ্যান্ড ব্রাইট। কিন মানে হচ্ছে প্রখর, ব্রাইট মানে উজ্জ্বল। এখন তার চোখগুলোকে একদম প্রখর, দীপ্তিময় এবং উজ্জ্বল লাগছে। মানে এখন তার চোখের চাহনি দেখে তাকে পুরো কনফিডেন্ট লাগছে। আগে তার চোখের চাহনিতে যেমন ডালনেস ছিল, যেমন একটা ভীতিভাব ছিল, এখন আর সেটা নেই। এখন তার চোখ দেখে মনে হচ্ছে তিনি যথেষ্ট দীপ্তিমান, তিনি যথেষ্ট প্রখর, তার মধ্যে একটা স্ট্রেংথ কাজ করছে যেন। হার পালসেস বিট ফাস্ট, তার নার্ভগুলো অতি দ্রুত স্পন্দন করতে লাগলো। অ্যান্ড দ্য কোর্সিং ব্লাড ওয়ার্মড অ্যান্ড রিল্যাক্সড এভরি ইঞ্চ অফ হার বডি। কোর্সিং মানে হচ্ছে মুভিং, এবং তার শরীরের যে মুভিং ব্লাড, সেটা তার শরীরকে ওয়ার্ম করে দিল এবং রিল্যাক্স করে দিল। এভরি ইঞ্চ অফ হার বডি, তার শরীরের প্রত্যেকটা ইঞ্চিকে, তার শরীরের প্রত্যেকটা স্থানকে, তাই ইঞ্চ কথাটা বলা হয়েছে। তাহলে বলা হয়েছে এখন তার পালস বিট করলো খুব ফাস্ট, এখন তার পালস বেড়ে গেল এবং শরীরে, সারা শরীরে রক্ত খুব দ্রুত সঞ্চালন হওয়ার ফলে তার পুরো শরীর এখন উষ্ণ অনুভূত হলো এবং অনেকটাই আগের থেকে রিল্যাক্স ফিল হলো। তার শরীরের প্রত্যেকটা স্থান আগের থেকে, আগে যেমন ভয়, নিস্তব্ধতা, নিস্তেজতা, এই সমস্ত কিছু তার শরীরে যেন একটা ছাপ ফেলেছিল, একটা টায়ার্ডনেস, ক্লান্তি, অবসাদ, বিষাদ, একটা চাপ যেটা সে ফিল করছিল, এখন তার পুরো শরীরটা, প্রত্যেকটা স্থান শরীরের যেন রিল্যাক্স ফিল করলো। শি ডিড নট স্টপ টু আস্ক ইফ ইট ওয়্যার অর ওয়্যার নট এ মনস্ট্রুয়াস জয় দ্যাট হেল্ড হার। সে আর আটকাতে পারলো না, বা সে আর স্টপ করতে পারলো না জিজ্ঞেস করাতে নিজেকে বা অন্যদেরকে যে এটা ঠিক কি, ইফ ইট ওয়্যার অর ওয়্যার নট, এটা কি ছিল বা ছিল না আ মনস্ট্রুয়াস জয়, একটা শয়তানি আনন্দ। মনস্ট্রুয়াস জয় ফ্রেজটা খুব ইম্পর্টেন্ট। দ্যাট হেল্ড হার, যেটা এখন তাকে পেয়ে বসেছে, মানে তার এই যে অবস্থা, এই সিচুয়েশনে তার হাজবেন্ড মারা গেছে, তাকে যথেষ্ট দুঃখিত দেখানোর কথা, কিন্তু তার মধ্যে একটা আনন্দ কাজ করছে যেটা তার এখন হওয়া উচিত নয়, তাই এটাকে মনস্ট্রুয়াস জয় বলছে। শয়তানের আনন্দ যেন, মানে এই সময়টা তো সেই আনন্দটা ফিল করার নয়, এই সময়টা তো যথেষ্ট দুঃখ প্রকাশ করার, কিন্তু এইরকম সময় একটা জয় মানে খুব বিপরীত অনুভূতি, তাই এটাকে মনস্ট্রুয়াস জয় বলছে। তাই সে আটকাতে পারলো না এটা জিজ্ঞেস করাতে যে এটা কি মনস্ট্রুয়াস জয় নাকি জয় নয়, মানে যে জিনিসটা তার কাছে এসেছে, যেটা তার ফিল হচ্ছে, সেটা কি একটা মনস্ট্রুয়াস জয় নাকি সেটা নয়। সেটা আ ক্লিয়ার অ্যান্ড এক্সাল্টেড পারসেপশন enabled her to dismiss the suggestion as trivial. A clear, একটা পরিষ্কার and exalted perception, exalted মানে হচ্ছে সম্মানিত, খুব উচ্চ মর্যাদা সম্পন্ন, পারসেপশন ধারণা, তাহলে একটা পরিষ্কার এবং একটা খুব হাই লেভেলের ধারণা তাকে সমর্থ করে দিল, enabled her, সমর্থ করে দিল, to dismiss the suggestion as trivial, এই সাজেশনটাকে উড়িয়ে দিতে, তুচ্ছ হিসেবে। তাহলে কি বলছে দেখো, মানে এই দুঃখের সময় তার মাইন্ডে যে একটা জয়, এই দুঃখের সময় তার মাইন্ডে যে একটা আনন্দ অনুভূত হচ্ছে, এটা তার ওই যে উচ্চ মানের যে ধারণা যে না আমাকে এই সময় আনন্দ ফিল করলে হবে না, এই সময়টা দুঃখের সময়, আমার দুঃখিত হওয়া উচিত, তার মাইন্ডটা মানে এই পারসেপশনটা সেই জয়টাকে ডিসমিস করে দিল তুচ্ছ ভেবে। She knew that she would weep again, and when she saw the kind tender hands folded in death, the face that had never looked save with love upon her. তো কি বলছে, she knew that she would weep again, সে জানতো সে আবারও কাঁদবে। when she saw the kind tender hands folded in death, যখন সে দেখবে সেই কাইন্ড, দয়ালু, টেন্ডার, জেন্টল হ্যান্ডস গুলো folded in death, মৃত্যুর পরে যেগুলো ভাঁজ করা রয়েছে, the face that had never looked save with love upon her, সেই ফেসটা, যেই ফেসটা তার দিকে ভালোবাসা নিয়ে এক সময় তাকিয়ে থাকতো, fixed and grey and dead, সেটা এখন ফিক্সড মানে স্থির হয়ে গেছে, গ্রে হয়ে গেছে এবং
ডেড, মৃত। তাহলে সে জানে সে কিছু পরেই আবার তার হাজবেন্ডের ডেড বডিটা যখন আনা হবে, তার হাজবেন্ডের সেই হাতগুলো যেগুলো কাইন্ড টেন্ডার, যেগুলো কিনা এখন মৃত্যুর ফলে ভাঁজ করে কফিনের মধ্যে রাখা আছে, সেই হাতগুলো মানে হাজবেন্ডের বডিটা দেখে সে আবার কাঁদবে। সেই ফেসটা দেখে, যেই ফেসটা তাকে ভালোবাসা নিয়ে তাকাতো, সেই ফেসটা এখন এক জায়গায় স্থির, আর তার দিকে তাকাবে না, গ্রে হয়ে গেছে এবং সেই ফেসটা এখন মৃত। তাহলে এই যে কথাটা, মানে তার হাজবেন্ডের বডিটা দেখলে যখন নিয়ে আসা হবে মৃতদেহটা, সেটা দেখে সে একটু পরেই আবার কাঁদবে, সে জানে। তাহলে এখন তার মধ্যে এই খুশির অনুভূতিটা কিসের? যখন একটু পরেই সে জানে তো হাজবেন্ডের ডেড বডিটা নিয়ে যখন আসবে তার মধ্যে দুঃখ অনুভব হবে, সে কাঁদবে। তাহলে এই যে ধারণাটা, এই যে ইন্টেলেকচুয়াল থটটা, এটা, এই যে জয়টা, এটা আবার কিসের? But she saw beyond that bitter moment a long possession of years to come that would belong to her absolutely. But she saw beyond that bitter moment. Beyond মানে কিন্তু সে দেখতে পাচ্ছে ওই বিটার, ওই তিক্ত মোমেন্টটার পরে। তিক্ত মোমেন্ট বলতে ওই হাজবেন্ডের ডেড বডি যে নিয়ে আসা হবে, একটা বিচ্ছিরি ব্যাপার তৈরি হবে, একটা দুঃখময় পরিবেশ তৈরি হবে, সে আবার দুঃখ শোকে ডুবে যাবে। সেই যে তিক্ত ঘন্টার পরে a long procession of years, প্রসেশন মানে জানো শোভাযাত্রা, এখানে বলা হয়েছে সামনের দীর্ঘ জীবনের কথা, বা সামনের জীবনে যে দীর্ঘ সময়, অনেকগুলো বছরের কথা বলা হয়েছে এখানে। তাহলে সে বলছে কিন্তু সে ওই তিক্ত ঘন্টার পরবর্তীকালে জীবনের যে অনেকগুলো বছর, সেগুলো সে দেখতে পাচ্ছে, দ্যাট উড বিলং টু হার অ্যাবসলিউটলি, যেগুলো সম্পূর্ণভাবে তার সাথেই যুক্ত। মানে এই ক্ষণটা পেরিয়ে গেলে, এই শোক সময়টা পেরিয়ে গেলে সামনে আসা একটা লম্বা জীবন বা সামনে আসা বছরগুলো যেগুলো শুধুমাত্র তারই হবে, সেগুলো সে দেখতে পাচ্ছিল। and she opened and spread her arms out to them in welcome. and she opened, এবং সে খুলে দিল, and spread ছড়িয়ে দিল, her arms তার বাহুগুলোকে, out to them, out to them বলতে ওখানে ওই ইয়ার্স গুলোর কথা বলা হয়েছে, a long procession of years, মানে হাজবেন্ডের মৃত্যুর পরে যে বছরগুলো তার জীবনে আসবে, সেই ইয়ার্সগুলো মানে আগামী জীবনটার কথা বলা হয়েছে। দেম বলতে ইন ওয়েলকাম, মানে সেই আগামী জীবনটাকে, সেই আগামী জীবনের দিনগুলোকে, সেই বছরগুলোকে সেটার বাহুটা ছড়িয়ে ওয়েলকাম বা স্বাগত জানালো। দেয়ার উড বি নো ওয়ান টু লিভ ফর ডিউরিং দোজ কামিং ইয়ার্স, তাহলে ওই কামিং ইয়ার্সগুলোতে, ওই আগত বছরগুলোতে তার সাথে কেউ থাকবে না। শি উড লিভ ফর হারসেলফ, সে নিজের জন্য শুধুমাত্র বাঁচবে। দেয়ার উড বি নো পাওয়ারফুল উইল bending her in that blind persistence with which men and women believe they have a right to impose a private will upon a fellow creature. তাহলে there would be no powerful will, সেখানে কোনো পাওয়ারফুল উইল মানে কোনো স্বেচ্ছা শক্তি থাকবে না, bending her যে তাকে দমন করে রাখবে, in that blind persistence ওই অন্ধ চলে আসা ধারণাটা, with which যে ধারণাটা কিনা, with which men and women believe যে ধারণাটা মানুষ বিশ্বাস করে, they have a right to impose a private will upon fellow creature, মানে ওই যে গতানুগতিক ওয়েতে মানুষ বিশ্বাস করে যে বংশ পরম্পরায় চলে আসছে একটা বিবাহিত সম্পর্ক, মানে সেই সম্পর্কে মানে হাজবেন্ড স্ত্রীকে ডমিনেট করবে, তার উপরে নিজের ইচ্ছেগুলো চাপিয়ে দেবে, মানে এখানে স্ত্রী নিজের ইচ্ছে মতো জীবনগুলো বাঁচতে পারবে না, স্বামীর ইচ্ছে তার উপরে চাপানো থাকবে। এই যে যুগ যুগ ধরে চলে আসছে এই জিনিসটা, এই জিনিসটার প্রভাব আর তার ওপরে থাকবে না, কেউ তার ওপরে আর নজরদারি করতে পারবে না, কেউ তার ওপরে নিজের ইচ্ছেগুলোকে আর চাপিয়ে দিতে পারবে না। A kind intention or cruel intention made the act seem no less a crime as she looked upon it in that brief moment of illumination. বলছে আ কাইন্ড ইন্টেনশন, ইন্টেনশন মানে জানো ইচ্ছে বা প্রবৃত্তি, বলছে সেই ইচ্ছে বা প্রবৃত্তিটা যেটা দয়ালু, অর আ ক্রুয়েল বা সেটা হয়তো ক্রুয়েলও হতে পারে, তাহলে সেই দয়ালু প্রবৃত্তিটা বা ক্রুয়েল প্রবৃত্তিটা মেড দ্য অ্যাক্ট সিম নো লেস আ ক্রাইম, মানে সে যেই যে জিনিসটা করছে সেটাকে ক্রাইমের থেকে বেশি কিছু করছে না। অ্যাজ শি লুকড আপন ইট ইন দ্যাট ব্রিফ মোমেন্ট অফ ইলুমিনেশন, যেটা সে দেখতে পাচ্ছে এখন এই কম সময়ের মধ্যে অফ ইলুমিনেশন। ইলুমিনেশন মানে হচ্ছে এখানে আলোকসজ্জা, মানে তার মাইন্ডে এই যে উচ্চতর ধারণাটা এসেছে যে আর তার জীবনে কেউ ইন্টারফেয়ার করতে পারবে না, আর তাকে কারো ইচ্ছে অনুযায়ী বাঁচতে হবে না, সে নিজের জন্য বাঁচতে পারবে। গতানুগতিক ওয়েতে চলে আসা, অন্যের ইচ্ছে নিজে বাঁচা বা স্বামীর ইচ্ছেগুলো নিজেকে মেনে নিয়ে চলা, এই যে জিনিসটা তাকে আর মানতে হবে না, সে এখন ফ্রি। তাই তার মাইন্ডে এই যে খুশির চিন্তাটা আসছে, এটা ঠিক হোক বা ভুল হোক, এটা তো এখন একটা ক্রাইমের সমান এই দুঃখময় পরিবেশে।
তাই এই জিনিসটা মানে এই ফ্রিডম ফিল করাটা এখন একটা ক্রাইমের থেকে বেশি কিছু হচ্ছে না। এরপরে দেখো, অ্যান্ড ইয়েট শি হ্যাড লাভড হিম সামটাইমস, এবং তথাপি সে তাকে কখনো কখনো ভালোবাসতো। লাভড হিম, হিম বলতে এখানে ব্রেন্টলি ম্যালার্ডের কথা বলা হয়েছে, তার হাজব্যান্ড, মানে মিসেস ম্যালার্ড তার হাজব্যান্ডকে কখনো কখনো তো ভালোও বাসতো। অফেন শি হ্যাড নট, যদিও প্রায় সে তাকে ভালোবাসতো না। হোয়াট ডিড ইট ম্যাটার, এখন তাতে আর কি যায় আসে। হোয়াট কুড লাভ, দ্য আনসলভড মিস্ট্রি, কাউন্ট ফর ইন দ্য ফেস অফ দিস possession of self-assertion which she suddenly recognized as the strongest impulse of her being? দেখো কি বলেছে, what could love the unsolved mystery, ভালোবাসাকে কেই চিনেছে, এটা তো একটা আনসলভড মিস্ট্রি, যেটা কখনো সমাধান হয়নি, মিস্ট্রি রহস্য, এটা হচ্ছে একটা অমীমাংসিত রহস্য। লাভ হচ্ছে একটা অমীমাংসিত রহস্য, যেই রহস্যের সমাধান কেউ করতে পারেনি। কাউন্ট ফর ইন দ্য ফেস অফ দিস possession of self-assertion, self-assertion মানে সেলফ ডিক্লারেশন, মানে সে যেটা নিজেকে ডিক্লেয়ার করেছে, এই যে পরের লাইফটা মানে হাজবেন্ডের মৃত্যুর পরে যে লাইফটা যেটা রয়েছে, সে নিজের মতো করে বাঁচবে, এই যে পজিশনটা সে পেয়েছে, সাডেনলি রিকগনাইজড অ্যাজ দ্য স্ট্রংগেস্ট ইম্পালস অফ হার বিং, এটাকে কি বলে রিকগনাইজ সে করছে, স্ট্রংগেস্ট ইম্পালস অফ হার বিং, এটা যেন সব থেকে দৃঢ় আবেগ, মানে নিজের সব থেকে স্ট্রংগেস্ট আবেগ হচ্ছে এটা। মানে এই যে হাজবেন্ডের মৃত্যুর পরে একটা লাইফ সে পেয়েছে, যেটা সে নিজের মতো করে বাঁচবে, এই যে পজিশনটা সে পেয়েছে, এটা হচ্ছে সব থেকে দৃঢ় আবেগ বা সব থেকে স্ট্রংগেস্ট আবেগ, যেটাতে লাভের কোনো কিছু করার নেই। ফ্রি বডি অ্যান্ড সোল ফ্রি শি কেপ্ট উইসপারিং, সে একইভাবে উইসপার বিড়বিড় করতে থাকলো, ফ্রি মানে আমার বডি, আমার শরীরটাও ফ্রি এবং আমার আত্মাটাও ফ্রি, মানে কারো পরাধীন নয়, আমার হাজবেন্ড আর নেই আমার ওপরে তার ইচ্ছেগুলো চাপিয়ে দেওয়ার, আমি টোটালি ফ্রি, আমার বডিও ফ্রি, আমার সোলও ফ্রি। তার মানে তিনি যে হাজবেন্ডের মৃত্যুর পরে একটা গতানুগতিক ওয়েতে যে দুঃখ প্রকাশ করবেন, শোক প্রকাশ করবেন, সেটা সামান্যক্ষণের জন্যই হয়েছে, কিন্তু তারপরে যখন তিনি নিজেকে একা পেয়েছেন, তার মনে কিন্তু ফ্রিডম এসেছে, তার মনে সেই পুরনো ধারণাগুলোর পরিবর্তে একটা খুশির আবেগ ভর্তি হয়ে গিয়েছে, তিনি যেন নিজেকে অনেকটা মুক্ত ফিল করেছেন, এটাই তিনি এখানে বোঝাতে চাই। জোসেফিন ওয়াজ নিলিং বিফোর দ্য ক্লোজ ডোর উইথ হার লিপস টু দ্য কি হোল ইমপ্লোরিং ফর অ্যাডমিশন। তো জোসেফিন তার বোন, এতক্ষণ ধরে দিদি চলে গিয়েছে রুমে, ডোরটা লক করে দিয়ে কি করছে, তাই জোসেফিন ব্যাকুল হয়ে ওঠে, কি করে, শি ওয়াজ নিলিং, হাঁটু গেড়ে বসে, কোথায়, বিফোর দ্য ক্লোজ ডোর, সেই রুমের বন্ধ দরজাটার সামনে, যেই রুমে মিসেস ম্যালার্ড ছিল, উইথ হার লিপস টু দ্য কি হোল, এবং তার ঠোঁটটা ছিল ওই দরজার কি হোলের দিকে, মানে ওই দরজার সেই কি হোলের কাছে তার ঠোঁটটা থাকে এবং সে হাঁটু গেড়ে দরজাটার সামনে বসে। ইমপ্লোরিং ফর অ্যাডমিশন, এবং সে ভেতরে আসতে চায়, ইমপ্লোরিং রিকোয়েস্টিং, রিকোয়েস্ট করে দিদিকে যে আমি ভেতরে আসবো, দরজাটা খোল, এতক্ষণ ধরে তুই দরজা লাগিয়ে কেন রয়েছিস, ইত্যাদি ইত্যাদি। লুইস ওপেন দ্য ডোর, আই বেগ ওপেন দ্য ডোর, সে দিদিকে বলছে লুইস দরজাটা খোল, আই বেগ আমি ভিক্ষা করছি, ওপেন দ্য ডোর, ডোরটা খোল, মানে আমি তোকে রিকোয়েস্ট করছি যে দরজাটা খোল। ইউ উইল মেক ইয়োরসেলফ ইল, নিজেকে তুই অসুস্থ করে ফেলবি। হোয়াট আর ইউ ডুইং লুইস, কি করছিস তুই লুইস। ফর হেভেন সেক ওপেন দ্য ডোর, ভগবানের দোহাই দরজাটা খোল। গো অ্যাওয়ে, আই এম নট মেকিং মাইসেলফ ইল, এখান থেকে চলে যা, আমি নিজেকে অসুস্থ করছি না। নো, শি ওয়াজ ড্রিঙ্কিং ইন আ ভেরি এলিজির অফ লাইফ থ্রু দ্যাট ওপেন উইন্ডো। নো, শি ওয়াজ ড্রিঙ্কিং ইন আ ভেরি এলিজির অফ লাইফ থ্রু দ্য ওপেন উইন্ডো, না সে নিজেকে অসুস্থ করে দিচ্ছে না, বরং সে কি করছে, পান করছে। এলিজির মানে হচ্ছে অমৃত, এক ধরনের রাসায়নিক, তাহলে বলছে না সে নিজেকে অসুস্থ করে দিচ্ছে না, বরং সে যেন অমৃত বা কোনো একটা ম্যাজিক্যাল টনিক পান করে চলেছে থ্রু দ্য ওপেন উইন্ডো, ওই খোলা জানালাটা দিয়ে, মানে ওই খোলা জানালাটা দিয়ে সে বাইরের যে দৃশ্যগুলো দেখছে, যার ফলে তার মাইন্ডে যে ইন্টেলেকচুয়াল থটগুলো আসছে, যার ফলে তার মনের মধ্যে যে খুশির উত্তেজনাটা এখন প্রবাহিত হচ্ছে, এটাকেই বলা হচ্ছে সেই ম্যাজিক্যাল টনিক, মানে বলা হচ্ছে সে জানালা দিয়ে সে যেন একটা ম্যাজিক্যাল টনিক ড্রিঙ্ক করছে, নিজেকে অসুস্থ করছে না। Her fancy was running a riot along those days ahead of her. Her fancy বলতে এখানে ইমাজিনেশন, তার কল্পনাগুলো, was running riot মানে হচ্ছে দাঙ্গা, তো বলছে তার ওই যে ধারণাগুলো, ইমাজিনেশনগুলো যেন তার মধ্যে একটা বিদ্রোহ করছে along those days ahead of her, ওই দিনগুলোর জন্যে, এই যে আজকের পরবর্তী ওই দিনগুলোর জন্য, যে দিনগুলোতে সে ফ্রিলি বাঁচবে একাকী নিজের জন্যে, সেগুলোর জন্যে একটা দাঙ্গা করছে তার মনের মধ্যে, ওই ইমাজিনেশনগুলো, মানে তার মনের মধ্যে খুব উত্তেজনা হচ্ছে, সে খুব ব্যাকুল হয়ে উঠেছে।
স্প্রিং ডেজ, সামার ডেজ অ্যান্ড অল সর্টস অফ ডেজ দ্যাট উড বি হার ওন। তাহলে সেই সামারের দিনগুলো, মানে এই যে সময়টা পেরিয়ে গেলে যে দিনগুলো আসছে তার জীবনে, আগামী জীবনটা, সেই আগামী জীবনে সেই সামারের দিনগুলো, অল সর্টস অফ ডে, সমস্ত দিনগুলো যেটা তার কাছে আসতে চলেছে, সেই দিনগুলোর কথা ভেবে তার মন খুব ব্যাকুল হয়ে উঠছে। শি ব্রেথড আ কুইক প্রেয়ার দ্যাট লাইফ মাইট বি লং। সে তাড়াতাড়ি একটা প্রার্থনা করে নিল যে জীবন যেন লম্বা হয়, মানে সে আরো বেশি বাঁচতে চাইছে, কারণ এখন তো সে ফ্রি, এখন তো সে মুক্ত, স্বাধীনভাবে বাঁচতে পারবে, তাই সে প্রার্থনা করছে জীবনটা যেন আরো লম্বা হয়। ইট ওয়াজ অনলি ইয়েস্টারডে শি হ্যাড থট উইথ আ শাডার দ্যাট লাইফ মাইট বি লং। ইট ওয়াজ অনলি ইয়েস্টারডে, মানে গতকালই সে একটা শাডার, মানে একটা খুব ভয়ে ভয়ে একটা কম্পিত হয়ে সে ভাবছিল যে জীবনটা তো অনেক লম্বা, মানে গতকালই জীবনটা তার কাছে অনেক লম্বা মনে হচ্ছিল, মানে গতকালই জীবনটা যে এত লম্বা এটা ভেবেই সে কিন্তু দুঃখ পাচ্ছিল, মানে তার মাইন্ডে একটা প্রেশার ছিল যে আরো এতটা লম্বা জীবন কিভাবে কাটাবো। কিন্তু আজকে দেখো এই মুহূর্তে, যদিও স্বামী মারা গেছে, তবুও স্বামী মারা যাওয়ার পরবর্তী যে ফ্রিডমটা, সেটা যেন বহু কাঙ্ক্ষিত ছিল তার কাছে, এবং তাই যেন সে জীবনটা নতুন করে নিজের মতো করে বাঁচার জন্যে দিন যাতে না কম পড়ে যায়, সে প্রার্থনা করছে যেন জীবনটা লম্বা হয়। যেটা সে আগের দিনই ভেবেছিল, ইস জীবনটা এত লম্বা, মানে আগের দিনই যে জিনিসটা নিয়ে তার মনে এতটা খুশি ছিল না, বরং উল্টোটা ছিল, আজ সে সেটাই চাইছে, জীবন যেন লম্বা হয়। শি অ্যারোজ অ্যাট লেন্থ অ্যান্ড ওপেন্ড দ্য ডোর টু হার সিস্টার্স ইম্পরচুনিটিস। শি অ্যারোজ অ্যাট লেন্থ, সে দাঁড়িয়ে পড়লো, অ্যান্ড ওপেন্ড দ্য ডোর টু হার সিস্টার্স ইম্পরচুনিটিস। ইম্পরচুনিটিস মানে হচ্ছে নাছোড় বান্দাপনা, মানে তার সিস্টার এই যে বারবার ধরে অনুরোধ করছে, বারবার ধরে বলছে দরজা খোল দরজা খোল, এটা তাকে বিরক্ত করে তুলছে, তাই সে দাঁড়িয়ে পড়লো এবং দরজাটা খুলে দিল তার বোনের এই নাছোড় বান্দাপনার সামনে। There was a feverish tramp of her eyes and she carried herself unwittingly like a goddess of victory. তো বলছে there was a feverish tramp, ফেভারিশ মানে হচ্ছে জ্বরাক্রান্ত বা ভারাক্রান্ত, এবং ট্র্যাম্প মানে হচ্ছে ভিক্টরি, ইন হার আইস, তো তার চোখে যেন একটা জয়ের উচ্ছ্বাস বা জয়ের ঘোর রয়েছে। অ্যান্ড শি ক্যারিড হারসেলফ আনউইটিংলি লাইক এ গডেসেস অফ ভিক্টরি, এবং অনিচ্ছা সত্ত্বেও কিভাবে বেরিয়ে আসছে যেন গডেসেস অফ ভিক্টরি, মানে একজন বিজয়ের দেবী হিসেবে সে যেন বেরিয়ে আসছে রুম থেকে। শি ক্ল্যাপড হার সিস্টার ওয়েস্ট, সে তার সিস্টারের কোমরটা একটু জড়িয়ে ধরলো, মানে আবদ্ধ করলো। অ্যান্ড টুগেদার দে ডিসেন্ডেন্ট দ্য স্টেয়ার্স, এবং তারা একসাথে ওই সিঁড়ি দিয়ে নেমে এলো, মানে সিঁড়ি দিয়ে ওপরে উঠে রুমে গিয়েছিল নিজের, তাই সিঁড়ি দিয়ে নেমে এলো বোনের সাথে। রিচার্ড স্টুড ওয়েটিং ফর দেম অ্যাট দ্য বটম, এবং সিঁড়ির শেষ প্রান্তে রিচার্ড দাঁড়িয়েছিল তাদের জন্য অপেক্ষা করে। জোসেফিন উপরে দিদিকে আনতে গিয়েছিল তার রুম থেকে, অনেকক্ষণ ধরে সে রুম লক করে বসেছিল এবং রিচার্ড তাই নিচে অপেক্ষা করছিল তাদের জন্য। সামওয়ান ওয়াজ ওপেনিং দ্য ফ্রন্ট ডোর উইথ আ ল্যাচকি, কেউ একজন যেন সামনের দরজাটা, ল্যাচকি, ল্যাচকি মানে হচ্ছে সামনের দরজার যে বড় চাবি সেটাকে বলছে ল্যাচকি, তো কেউ যেন সেটা দিয়ে সামনের দরজাটা খুললো। ইট ওয়াজ ব্রেন্টলি ম্যালার্ড হু এন্টার্ড, এটা আর কেউ নয়, এটা হলো ব্রেন্টলি ম্যালার্ড যে প্রবেশ করলো। ব্রেন্টলি ম্যালার্ডকে না মিসেস ম্যালার্ডের হাজবেন্ড। তাহলে দেখো সে কিন্তু মরেনি, হঠাৎ করে মানে তার মৃত্যুর খবর বাড়িতে চলে এসেছে, তার স্ত্রীও পেয়ে গেছে, তার স্ত্রী এত কিছু ভেবে নিল এই 1 ঘন্টায়, তারপরে দেখছে যে তার স্বামী দরজা খুলে বাড়িতে ঢুকছে। আ লিটল ট্রাভেল স্টেইন, একটু ট্রাভেল স্টেইন, স্টেইন মানে হচ্ছে দাগ বা মার্ক, এখানে কিন্তু দাগ নয়, মানে যাত্রার ফলে একটু পরিশ্রান্ত হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে। কম্পোজলি ক্যারিং, সঙ্গবদ্ধভাবে, কম্পোজলি মানে একসাথে, ক্যারিং হিজ গ্রিপ স্যাক অ্যান্ড আমব্রেলা, তার ছাতাটা এবং গ্রিপ স্যাক, গ্রিপ স্যাক মানে হচ্ছে থলে ব্যাগ টাইপের, যে ব্যাগে অনেক কিছু জিনিস একসাথে ভরে থলের মতো করা হয়েছে, তাহলে সে থলেটা এবং ছাতাটা একসাথে ক্যারি করছে হাতে। হি হ্যাড বিন ফার ফ্রম দ্য সিন অফ দ্য অ্যাক্সিডেন্ট, যখন ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল ট্রেনের, সেখান থেকে অনেকটা দূরে ছিল, মানে ওই স্পট থেকে, অ্যাক্সিডেন্টের স্পট থেকে অনেকটা দূরে ছিল। অ্যান্ড ডিড নট ইভেন নো দেয়ার হ্যাড বিন ওয়ান, এবং সে জানতোই না যে ওরকম জায়গাতে একটা অ্যাক্সিডেন্টও হয়েছে, তাহলে অ্যাক্সিডেন্টের সময় সে ওই অ্যাক্সিডেন্টের জায়গা থেকে অনেকটা দূরে ছিল এবং সেই অ্যাক্সিডেন্ট সম্পর্কে কিছু জানতোও না যে ওরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হি স্টুড অ্যামাজড অ্যাট জোসেফিনস পায়ারসিং ক্রাই, এবং জোসেফিন তার জামাইবাবুকে দেখে পায়ারসিং ক্রাই, পায়ারসিং মানে এতটাই তীক্ষ্ণ যেন কানে তালা পড়ে যাবে এমন একটা চিৎকার করে উঠলো, এবং সেই চিৎকারে সে অ্যামাজ, সে অবাক হয়ে গেল জোসেফিনের ওরকম চিৎকারে। অ্যাট রিচার্ডস কুইক মোশন টু স্ক্রিন হিম ফ্রম দ্য ভিউ অফ হিজ ওয়াইফ, এবং সে চিৎকারটা কিসে করেছিল? অ্যাট রিচার্ডস কুইক মোশন টু স্ক্রিন, স্ক্রিন মানে হচ্ছে টু হাইড, লোকানো। রিচার্ড যে তাড়াতাড়ি গিয়ে লোকাতে চেয়েছিল, হিম, হিম মানে এখানে ব্রেন্টলি ম্যালার্ডকে বলা হয়েছে, যে ব্রেন্টলি ম্যালার্ডকে গিয়ে তাড়াতাড়ি লোকাতে বা হাইড করতে চেয়েছিল ফ্রম দ্য ভিউ অফ হিজ ওয়াইফ, তার ওয়াইফ মানে তার স্ত্রী মিসেস ম্যালার্ড যাতে না তাকে দেখতে পায়, সেই জন্য রিচার্ড যে ছুটে গিয়ে ব্রেন্টলি ম্যালার্ডকে হাইড করতে চেয়েছিল, সেটা দেখে বা সেই প্রচেষ্টাটাতে জোসেফিন খুব জোরে চিৎকার করে উঠলো। মানে জোসেফিন আগেই দেখে ফেলেছে, মানে বেন্টলিকে লুকানোর রিচার্ডের যে প্রচেষ্টা সেটার আগেই জোসেফিনও দেখে ফেলেছে এবং মিসেস ম্যালার্ডও দেখে ফেলেছে। তাই জোসেফিন ভাবলো যে মৃত ব্যক্তি কিভাবে জীবিত হতে পারে, সেটা ভেবে সে খুব
তীক্ষ্ণ একটা চিৎকার করে উঠলো এবং সেই চিৎকারের ফলে তার ওয়াইফও দেখে ফেলেছে এবং দেখে ফেলার পরে তার ওয়াইফ সেখানেই মারা গিয়েছে হার্ট অ্যাটাক করে। When the doctors came, they said he had died of heart disease. তাহলে এই যে বললাম মিসেস মালাডো দেখে ফেলেছে হাজবেন্ডকে এবং হার্ট অ্যাটাক, তিনি হার্টের দিক থেকে দুর্বল ছিল, সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়ে মারা যান এবং ডক্টর যখন আসে ডক্টর কনফার্ম করে যে তিনি মারা গিয়েছেন অফ হার্ট ডিজিজ, হার্টের রোগে। অফ দ্য জয় দ্যাট কিলস, অফ দ্য জয় দ্যাট কিলস, এই লাইনটা দেখো, এটা একটা আয়রনি। এখানে কি বলেছে? অফ দ্য জয় দ্যাট কিলস, মানে এই যে হার্ট ডিজিজটা, হার্ট অ্যাটাকটা তার কি করে হয়েছিল? আনন্দে, তাহলে আনন্দের হার্ট অ্যাটাক তাকে মেরে ফেলেছে। এই লাইনটা হচ্ছে একটা আয়রনি। আয়রনি মানে যেটা বলবে তার ঠিক উল্টোটা বাস্তবে ঘটে। তাহলে দেখো, বাস্তবে সে কিন্তু হাজবেন্ডের মৃত্যুর খবরটা শুনে সাময়িক একটু দুঃখ পেয়েছিল, পরে কিন্তু সে প্রচুর খুশি ছিল। আগামী জীবনটা কিভাবে বাঁচবে পুরোপুরি সে সমস্ত কিছু দৃশ্য সে ইমাজিনেশনে সাজিয়ে নিয়েছিল। কিন্তু ফিরে যখন হাজবেন্ডকে দেখে সে বেঁচে আছে, নেমে এসেই দেখে হাজবেন্ড বাড়িতে ফিরছে, এটা কিন্তু তার কাছে জয়ের ছিল না, এটা জয়লেস ছিল। সে হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিল এবং কিছুক্ষণ আগের ভাবা ওই খুশিগুলো যে মাঠে মারা গেল, সেই দুঃখে কিন্তু তার হার্ট অ্যাটাক হলো। কিন্তু এখানে বলা হয়েছে যে ডক্টর বলেছে খুশিতে, কিন্তু প্রকৃতপক্ষে তার খুশিতে মৃত্যু হয়নি। তার সেই যে কিছুক্ষণ আগে সে যেই স্বপ্নগুলো দেখেছিল স্বাধীনভাবে নিজে বাঁচার মতো, সেই স্বপ্নগুলো যে মাঠে মারা গেল, সেই অবসাদে, সেই দুঃখেই তার হার্ট অ্যাটাক হয়েছিল, যাতে তিনি মারা গিয়েছিলেন। তাহলে এই শেষ অংশটা, এটা হচ্ছে একটা আয়রনি, যেটা হচ্ছে গল্পের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো গল্পটা তোমাদের এখানেই শেষ হচ্ছে। কার কেমন লাগলো জানাবে। আশা করি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে।